এগুলো নিয়ে আলোচনা করি। তো গুণোত্তর ধারা কি? বন্ধুরা, গুণোত্তর ধারা হচ্ছে একটা ধারা। প্রথমত তো এটা একটা ধারা, তাহলে কি হবে? অনুক্রম থাকবে, অর্থাৎ অন্যয় রিলেশন, কোনো একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। আর কি থাকবে? অনুক্রমের পদগুলো হয় যোগ চিহ্ন না হয় বিয়োগ চিহ্ন, যে কোনো চিহ্ন দ্বারা যুক্ত হবে। আর যখনই যুক্ত হবে তখন সেটা ধারা নামে সার্টিফাইড হবে। ওকে, এখন গুণোত্তর ধারাটা কি জিনিস তোমাদের বুঝতে হবে। যে অনুক্রমের পদগুলো পরস্পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এবং যে কোনো পাশাপাশি দুটি পদের, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, সরি এখানে ভুল লিখেছি আমি, হবে পরপদ এবং পূর্বপদের অনুপাত সর্বদা সমান থাকে, অর্থাৎ পরপদ ভাগ পূর্বপদ, পরপদ ভাগ পূর্বপদ, ওকে, অনুপাত সর্বদা সমান থাকে, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন দেখো, একটি সাধারণ গুণোত্তর ধারা তুমি যদি লক্ষ্য করো, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এ থাকবে প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউ প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকবে। ওকে, এখন দেখো, এইখানে তুমি যদি যে কোনো পাশাপাশি দুইটা পদ যদি অ্যানালাইসিস করো, ধরো পরপদ মাইনাস পূর্বপদ, আমি দ্বিতীয়টারে ভাগ দিতেছি প্রথমটা দিয়ে, তো প্রতি ক্ষেত্রে আমরা যেটা দেখব, তোমার সাধারণ অনুপাত যেটা, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুটি পদের অনুপাত, অর্থাৎ পরপদকে যখন আমি পূর্বপদ দ্বারা ভাগ করব তখন একটা অনুপাত আসবে, সেই অনুপাতটা সার্বিকভাবে সর্বক্ষেত্রে সমান থাকবে। তো দেখো, এইখানে যদি অনুক্রমে তুমি যদি ভাগ করো তাহলে কি থাকতেছে? এ প্লাস এ আর, অর্থাৎ দেখো এইটাখানে তুমি যদি এ আর, দেখো এখানে লিখতেছি এ আর ভাগ আর যদি করো, সরি এ যদি করো, তাহলে দেখো এখানে এ এ কেটে যাচ্ছে, থাকছে কি আর। এইভাবে তুমি যে কোনো পাশাপাশি দুইটা পদ, পরপদ মাইনাস পূর্বপদ যদি করো, তাহলে প্রতি ক্ষেত্রে যে সাধারণ অনুপাত এটা আর থাকবে, আর প্রতি ক্ষেত্রে যে আর, প্রত্যেক ক্ষেত্রে আরটা হচ্ছে ইকুয়াল। একটা সাংখ্যিক উদাহরণ আমরা দেখি, তাহলে বিষয়টা সম্পর্কে আমরা আরেকটু ক্লিয়ার হব। যদিও তোমরা দেখতে পাচ্ছ না, ওই জন্য খাতাটা বারবার নড়াতে হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। এখন দেখো, হয়তো দেখতে পাচ্ছ, এখন বিষয়টা হচ্ছে একটা সাংখ্যিক উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, দেখো বন্ধুরা, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, ওকে। ফর দ্য ফার্স্ট অফ অল, এটা একটা ধারা, কারণ ধারার সংখ্যাটা অঙ্ক করতেছি, আমরা জানি এটা ধারা। তো এখন আমরা কি করব? এই ধারাটা কোন ধারা সেটা আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আমরা এই ধারা সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো না। তো ধারাটা অ্যানালিসিস করার ক্ষেত্রে কি বলছি, যদি সমান্তর ধারা হয় তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হবে, অর্থাৎ বিয়োগফল। আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে? অনুপাত সমান হবে। তোমরা দেখো বন্ধুরা, এটা আমরা গুণোত্তর ধারার ম্যাথ, যদি আমরা গুণোত্তর ধারা আলোচনা করতেছি, তো দেখো পাশাপাশি দুইটা পদ, ধরো পাশাপাশি আমি দুইটা পদ নিলাম, এই যে 4 আর হচ্ছে দেখো বন্ধুরা 8, ওকে। এখন দেখো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে পরপদ, অর্থাৎ পরবর্তী পদ আর পূর্বপদ দুইটার অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো এই যে 8, এই 8টা তুমি সুন্দরভাবে লিখলা, ভাগ হচ্ছে লিখবা 4, এইখানে যদি তুমি ভাগ করো তাহলে কত আসছে? 2 আসছে। আর এই 2টা তোমার সর্বক্ষেত্রে আসবে, তুমি যদি দেখো 32 করো, 32 ভাগ 16 করো, তাও আসছে 2, 4 ভাগ 2 করো, তাও আসছে 2, ঠিক আছে। এখন যেটা বিষয় আমরা অ্যানালাইসিস করব, এখন বিষয়টা হচ্ছে প্রথম পদ হচ্ছে এ অর্থাৎ 2, আর সাধারণ অনুপাত হচ্ছে আর অর্থাৎ 2। আমরা যেখানেই পদটা বের করি কিনা কেন, পাশাপাশি দুইটা পদ নেব, নেওয়ার পরে পরপদ ভাগ পূর্বপদ যদি আমরা করি, প্রতি ক্ষেত্রে যে অনুপাতটা আসবে বা ভাগফলটা আসবে সেটা সমান থাকবে। তখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এইটা একটা গুণোত্তর ধারা। এইটা মূলত আমার এই ক্লাসটা ধারার উপরে বেসিক ক্লাস। আমি বুঝতে পারছি টাইম ডিউরেশনটা অনেক বেড়ে যাচ্ছে, তারপরও আমি চেষ্টা করছি কিভাবে বোঝালে, কোন ওয়েতে বোঝালে, আমার বচনভঙ্গিটা কতটা সহজ করলেন, কতটা সরল করলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারো। বন্ধুরা, আমি চেষ্টা করতেছি আমি যাতে তোমাদের ধারা ক্লাসটা নিয়ে সার্থক হতে পারি। তো এখন বিষয় হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করি। পরবর্তী পৃষ্ঠায় আমার কি আছে দেখো, এইখানে আমরা আরও সহজে জানবো গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারা হচ্ছে ধারার একটা প্রথম পদ থাকবে এ, এবং যেটা সবচেয়ে পূর্বে অবস্থান করবে। আর সাধারণ অনুপাত বলতে আর কে বোঝানো হচ্ছে, এখানে যে কোনো পাশাপাশি দুইটি পদের অনুপাত, অর্থাৎ পরপদ ভাগ পূর্বপদ সর্বদা সমান থাকবে। তাহলে আমরা বন্ধুরা নিশ্চিতভাবে বলে দিতে পারবো এইটা একটা গুণোত্তর ধারা। ওকে, এখন দেখো গুণোত্তর ধারা সংক্রান্ত সূত্র বলি, আমরা পূর্বে সমান্তর ধারা সংক্রান্ত সূত্রাবলী সম্পর্কে অবগত হয়েছি, এবার আমরা গুণোত্তর ধারা সংক্রান্ত সূত্রাবলী সম্পর্কে অবগত হব।
তো যদি বলে এনতম পদ নির্ণয় করো, এখানে এন এর মান 10 হতে পারে, 200 হতে 100 হতে পারে, 200 হতে পারে। তোমরা যদি বলে 62 পদের 200তম পদ কোনটা, তখন তুমি ভাববা এনতম পদ আবার নির্ণয় করতে হবে, অর্থাৎ 200। তো এইখানে এনতম পদে যে নির্ণীত সূত্রটা এইটা একটু আলাদা, ঠিক আছে? এইটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা দেখো সহজভাবে তোমরা আবার ভাবতে পারো এই এন মাইনাস ওয়ান হচ্ছে এ আর এর ওপর আছে, নো বন্ধুরা এটা আছে শুধু আর এর ওপরে। এ এখানে সম্পর্কটা বোঝাচ্ছে এরকম, এ ইন্টু আর দিলাম, দেওয়ার পরে দেখো এখানে এন মাইনাস ওয়ান। বিষয়টা কিন্তু এরকম, এটার বিস্তারিত বা বর্ধিত রূপ হচ্ছে এইটা। ওকে, এখন দেখো এখানে প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, কারণ এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে সর্বদা হবে সাধারণ অনুপাত, নট সাধারণ অন্তর। ওকে বন্ধুরা, আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হবে, নট সাধারণ অনুপাত। ওকে, তোমরা বিষয়গুলো একটু সতর্কতার সাথে বিবেচনা করবা। এখন দেখো যে বিষয়টা, আর এন বলছে যে যে পদটা আমার নির্ণয় করতে হবে, এটা কোশ্চিনে মেনশন থাকবে, সো নো প্রবলেম। এখন দেখো একটা আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করবো। ওকে বন্ধুরা, দেখো এখানে উদাহরণে কি দেওয়া আছে, আমরা একটা বাস্তবিক উদাহরণ নিয়েছি। তুমি যদি একটা উদাহরণ বোঝো, দুনিয়ার যে প্রান্ত থেকেই তোমার উদাহরণ নিয়ে এসে দেওয়া হোক না কেন, তোমার কাছে কোনো ব্যাপারই না ম্যাথ সলভ করা। তো বিশ্বাস রাখো, ট্রাস্ট রাখো, ইনশাল্লাহ তুমি পারবে। এইখানে দেখো 2 + 4 + 8 + 16, এইটা কিন্তু একটা ধারা, অর্থাৎ অন্যের পদগুলো পরস্পর যোগচিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, এটা আমরা জানি এবং আমি বারবার মেনশন করতেছি। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতেছো। এখন দেখো এইখানে প্রথমত আমার কি আছে, আমরা এখানে লিখি এ লিখবো। এ হচ্ছে যে কোনো ধারার প্রথম পদ। তো এখানে প্রথম পদটা কি বন্ধুরা, দেখো প্রথম পদটা হচ্ছে 2, ঠিক আছে? আর আটটা কি, আর হচ্ছে যে কোনো পাশাপাশি দুইটা তুমি পদ নেবা, পরের পদ মাইনাস পূর্বের পদ। আমি আরও সহজ করে দিলাম, পরেরটা মাইনাস পূর্বেরটা, ঠিক আছে? আমরা ধরো 4 এবং 8 নিলাম, এই দুইটা। তাই আমরা যদি করি 8/4 করি, তাহলে কত আসছে দেখো 2। আবার দেখো 4 এবং 2 নিলাম, তাহলে কত আসছে 2। আমরা দেখো 8 এবং 16 নিলাম, তাহলে কত আসছে, এখানেও 2 আসতেছে, তাই না? তো প্রতি ক্ষেত্রে যে সাধারণতটা এটা তোমার সমান থাকতেছে, অর্থাৎ আমরা শিওরলি বলতে পারতেছি এইটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তো এটা আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম। দেখো কোশ্চিন আবার উদাহরণে কি বলা হয়েছে, আমার বলা হয়েছে একটা পদ নির্ণয় করতে হবে, এনতম পদ নির্ণয় করতে হবে। আমরা এখানে বিষয়টা হচ্ছে 9তম পদ নির্ণয় করতেছি, কারণ এন এর মান আমরা এখানে 9 বসিয়েছি। বন্ধুরা, এখন বিষয় হচ্ছে তুমি দেখো, উই নো দ্যাট এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ তোমাদের যদি তম পদ নির্ণয় করতে বলে, তুমি সবসময় মানে ধরো 2তম পদ হইতে পারে, 3তম পদ হইতে পারে, 4তম পদ হইতে পারে, এটা বিভিন্ন হইতে পারে, এটা তোমার ম্যাটার না, বা এটা তোমার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক না। ওকে, এখন দেখো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এখন এই এন বলতে মানে তোমার যদি বলে 1তম পদ বের করো, এনের জায়গায় 1 ইনক্লুড করবা। যদি বলে 5তম পদ বের করো, তাহলে এনের জায়গায় তুমি 5 ইনক্লুড করবা, ঠিক আছে? এটা আহামরি কোনো বিষয় নয়, বিষয়টা তুমি অত্যন্ত সহজভাবে বিবেচনা করবা। কারণ তুমি যদি পূর্বে থেকেই কনফিডেন্স রাখো কোনো বিষয় সম্পর্কে, তাহলে বিষয়টা সমাধানে তুমি অন্যদের থেকে এক ধাপ আগিয়ে। তোমার সেলফ কনফিডেন্সটা কি করবে, তোমার লাইফে সাকসেসফুল হতে অনেকাংশে সহায়তা করবে। এখন দেখো কথা না বাড়িয়ে আমরা বলি, দেখো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, আমরা এই সম্পর্কে অবগত হয়েছি ওই ধারাটা লক্ষ্য করে, প্রথম পদ হচ্ছে 2। ওকে, আর এখানে আমার সাধারণ অনুপাত যেটা আসছে, অর্থাৎ আর এর মান আমি তোমাদেরকে বুঝিয়েছি যে অনুপাতটা হচ্ছে পরস্পর পাশাপাশি দুইটা পদের পরের পদ ভাগ পূর্বের পদ, পরের পর ভাগ পূর্বের পদ। ওকে, এখানে আমার সাধারণ অনুপাতটাও আসছে 2, আর এন বলতে আমি 10তম পদ নির্ণয় করছি, তাহলে সুন্দরভাবে এখানে এনের জায়গায় জাস্ট 10 ইনক্লুড করে দিছি -1, অর্থাৎ তাহলে ইকুয়ালি কি আসতেছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 আসতেছে। আসার পরে আমার এটা আমরা তো জানি যদি বেস সেম হয়, অর্থাৎ ভিত্তি সেম, তাহলে পাওয়ার যোগ হয়, ঠিক আছে? তাহলে দেখো যে 2 সেম, তাহলে 2 আছে, 2 এর উপর কিছু নেই মানে কি আছে, 1 আছে, আর 2 এর উপর 9। ওকে, দেন আমরা পাশাপাশি যদি বেস সেম হয়, তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10। অর্থাৎ আমি আশা করতেছি তোমরা এই বিষয়টা সম্পর্কে পূর্ব থেকে অবগত। ওকে, দেন আমার উত্তরটা আসছে দেখো 1024, এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আবার আমারে যদি গুণোত্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়, বলতেছে 10টা পদের সমষ্টি বের করো বা 20টা পদের সমষ্টি বের করো, তাই বলে কি আমরা বসে থাকবো? অবশ্যই বের করে ফেলবো বন্ধুরা। তো কিভাবে বের করব সেটা বোঝানোর জন্য আমি আসছি, অর্থাৎ কথা না বাড়িয়ে আবারও বোঝাই। দেখো এনতম পদের যে সমষ্টি নির্ণয় সংক্রান্ত সূত্র, সেটা হচ্ছে 2টা। এই 2টা থেকে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ওয়ান কন্ডিশন এখানে আছে,
মানে ওয়ান কন্ডিশন ইজ ইনক্লুডেড অ্যাবাউট দিস ল। এই সূত্র বিষয়ে তোমার একটা কন্ডিশন ইনক্লুডেড, সেই কন্ডিশনটা যদি তুমি বুঝো বিষয়টা তোমার কাছে পানি না, তোমার কাছে কি বলবো আরও স্বচ্ছ পদার্থের মতো সহজ। এখানে দেখো এনতম পদ নির্ণয় সংক্রান্ত যে সূত্রটা সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এই সূত্রটা তখনই বলবৎ হবে বা এই সূত্রটা তখনই প্রয়োগ করা হবে যখন দেখবা একটা গুণোত্তর ধারার আর এর মান একের থেকে বড় হয়েছে। আমি আবারও বলতেছি, যখন একটা গুণোত্তর ধারার আর এর মান একের থেকে বড় হবে, কেননা এখানে যদি আর এর মান একের থেকে বড় না হয় নিচে মাইনাস চলে আসবে, অর্থাৎ সূত্রটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবার আরেকটা কন্ডিশন আছে কি জানো, যখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ দেখো যে নিচেরটা ব্যবহার করব এটা, ঠিক আছে, তখন আমার কি হতে হবে, আর এর মান একের থেকে ছোট হতে হবে। কেননা দেখো এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, অর্থাৎ এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এইখানে যদি আর এর মান দেখো বন্ধুরা একের থেকে ছোট হয়, তাহলে আমরা এই সূত্রটা সুন্দরভাবে বলবৎ করতে পারবো, প্রয়োগ করতে পারবো। একের থেকে ছোট কেন, দেখো একের থেকে মাস ছোট হতে হবে, অর্থাৎ ছোট যদি না হয় তাহলে নিচে মাইনাস চলে আসতেছে, তো আমার সূত্রটা অসংজ্ঞায়িত হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে ওয়ান মাইনাস আর, অর্থাৎ ওয়ানের থেকে আর এর মানটা ছোট। তো যখন গুণোত্তর ধারায় তুমি দেখবা এই আর এর মানটা একের থেকে ছোট হয়েছে, অর্থাৎ যে সাধারণ অনুপাত পরের পদ ভাগ পূর্বের পদ করার পরে কি আসছে, একের থেকে ছোট আসছে সাধারণ অনুপাত, তখন তুমি ভাই বা বোন যেটাই হও তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ তুমি ম্যাথটা খুব সহজভাবে পারবা। প্রথমত যেটা বললাম, তোমার সেলফ কনফিডেন্স রাখতে হবে, যে কোনো ম্যাথ দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমি তোমাদের সহজ ম্যাথ দিয়ে বুঝিয়েছি, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকেই ম্যাথ নিয়ে আসা হোক না কেন, আমার কনসেপ্টটা যদি বুঝতে পারো, আবার কনসেপ্টটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়, তাহলে তুমি অবশ্যই পারবে। ট্রাস্ট রাখো নিজের উপরে। তো আমরা পরবর্তী বিষয়ে অবগত হই। এইখানে আমরা একটা বাস্তবিক উদাহরণ লক্ষ্য করব। ওকে, বাস্তবিক উদাহরণটা কেমন দেখো, 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 768। ওকে, এখন দেখো আমার এখানে যে 768 দিয়ে বলছে এই 768 কততম পদ, অর্থাৎ তোমার বলে দিল এনতম পদ। এনতম পদ তোমার এখন নির্ণয় করতে হবে বন্ধু, তাই না? তো এখানে বিচলিত হওয়ার কিছু নাই, তুমি সিম্পলি লিখবা, প্রথমে ধরি এনতম 768তম পদ হচ্ছে এন, বা আমরা লিখতে পারি এনতম পদ হচ্ছে 768, ধরে নিলাম। ওকে, আর এইখানে দেখো এইখানে কি এর মান কোনটা, এ হচ্ছে ধারার প্রথম পদ কোনটা আছে, প্রথম পদ হচ্ছে এই যে দেখো 12। ওকে, 12 না, আর এইখানে আমরা ধরছি এনতম পদ হচ্ছে 768। আমরা যে একটা সূত্র জানি যে তমপদ নির্ণয়ের যে সূত্রটা, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 768। ওকে, এই 768 যেটা, এটা সমান সমান আমি এটা লিখলাম, কেননা আমার কাছে এ এর মানও আছে বন্ধুরা, আর এর মানও আছে, আমার কাছে নাই এন এর মান, তো আমি পক্ষান্তর করে যেভাবে হোক আর এর মানটা এন এর মানটা বের করে ফেলবো। ওকে, তো আমরা দেখো এই যে প্রথম পদ, আমি যে এখানে প্রথম পদ কি আছে, এখানে প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে 12। এইখানে সাধারণ অনুপাত কি আছে, মানে যে কোনো পাশাপাশি দুইটা পদের ভাগফল, যে কোনো দুইটা, আমি ধরো 48 24 নিতে পারি। তো দেখো 48 ভাগ 24 যদি আমি করি তাহলে কত আসছে, 2 আসছে। আবার যদি 24 ভাগ 12 করি কত আসছে, স্বাভাবিকভাবে এখানেও 2 আসতেছে। এইটা ফ্যাক্ট না, তুমি যে পদে নাও 2 আসবে, আর যখনই 2 আসবে তখন তুমি শিওর হবা এটা হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, আমি বিষয়গুলো অত্যন্ত সহজভাবে উল্লেখ করছি, আমি এখানে কোনো এক্সট্রাঅর্ডিনারি টপিক ঢোকাই নাই, কারণ আমি চেষ্টা করেছি তোমার যতটুকু দরকার বা যতটুকু জ্ঞান অর্জন করলে, উপলব্ধ করলে তুমি অধ্যায়টা পারবা, ততটুকু জ্ঞান অর্জন করো। তুমি তোমার জ্ঞান সীমিত হলেও সেই জ্ঞানকে সংক্ষিপ্তভাবে বা সুচারুভাবে উপস্থাপন করো, এটা তোমাদের কাছে আমার একান্তভাবে কাম্য। আমি বেশি পড়ে ভুলে যাওয়ার থেকে অল্প পড়ে মনে রাখা অনেক 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 বেটার। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা এই যে এনতম পদ নির্ণয় যে সূত্র করতেছি বা এখানে প্রয়োগ করছি, তো সুন্দরভাবে এর জায়গায় কত বসাবা, 12 বসাবা, আরের জায়গায় কত বসাবা, 2 বসাবা। এখানে এন আমাদের বের করতে হবে, তো এর জায়গায় আমার কিছু বসানো নাই, এর মতো থাকার পরে দেখো আমি এটা করলাম, এই 12টা এই পাশে ভাগ করে দিলাম, কারণ গুণাকার আছে দিয়ে 768 সাথে ভাগ আকারে হয়ে গেল। ভাগ আকারে হওয়ার পরে কি আসছে, 2 ইন্টু 2, এখানে উপরে হচ্ছে এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু 64। ঠিক আছে, দিয়ে দেখো 2 হচ্ছে এখানে বেস। আমি যদি 64কে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করতে পারবো জানো বন্ধুরা, আমি 2 এর উপরে যদি 6 দেই তাহলে আমার এখানে প্রকাশিত হয়ে যাবে
সেমলি, অর্থাৎ সেম হইতে, কেননা দেখো এখানে বেস আছে 2, এইখানেও বেস আছে 2, বেস বেস যখন সমান হয় তখন সূচক সূচক আমরা সমান লিখতে পারি। আমি আশা করতেছি এই বিষয়টা সম্পর্কে অবগত না হলে সমস্যা নাই। জাস্ট মনে রাখবা বেস মানে হচ্ছে ভিত্তি, এটা নিচে যেটা থাকবে এটা হচ্ছে ভিত্তি, ভিত যেটা বলে, আর উপরে যেটা থাকবে ওটা সূচক বা পাওয়ার। ঠিক আছে, ভিত আমরা উভয় ক্ষেত্রে সমান করার ট্রাই করব। তো সমান করতে হলে আমরা চেষ্টা করবো, এখানে 2 আছে, তাহলে আমরা এই 64কে কীভাবে 2 দ্বারা মেলানো যায়, অর্থাৎ 2-এর ওপরে কত যদি তুমি পাওয়ার নিয়ে আসো তাহলে 64 হবে। এখানে বন্ধুরা দেখো তুমি যদি 2-এর উপর 6 নিয়ে আসো তাহলে পাওয়ারটা তাহলে ইকুয়ালি কী আসবে, 64 আসবে। ওকে, দিয়ে আমরা যেহেতু এখানে বেস বেস সেম অর্থাৎ ভিত সেম, তাহলে আমরা সূচক সূচক সমান লিখতে পারি। তাহলে n-1 = 6, তাহলে এখানে 1 আছে, মাইনাস এ পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। তো কত আসতেছে, n এর মান ইকুয়ালি আসতেছে, n এর মান তোমার আসতেছে 7। তো এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। এইভাবে করতে হবে। এখন বন্ধুরা আমরা আলোচনা করলাম কোনটা, আমরা আলোচনা করেছি গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়, অর্থাৎ যে পদ আমাকে বলবে নির্ণয় করতে, তম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রটা বলবৎ করব। তো বন্ধুরা স্বাভাবিকভাবে এখন আমরা কি শিখবো, সমষ্টি, কত মানে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি। এখন বন্ধুরা এখানে দেখো, আমি একটু উপরে দেই, তুমি যদি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারো, এই এনের মান 10 হতে পারে, 10,000 হতে পারে, 20,000 হতে পারে, আবার 2ও হতে পারে। এটা নিয়ে বিচলিত হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ঠিক আছে, এখন আমি ধরো একটা গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। আমি নির্ণয় করব 60টি পদের সমষ্টি কত হবে। তো 60টা পদের যদি সমষ্টি হয়, তো ফর দ্য ফার্স্ট অফ অল আমার অ্যানালাইসিস করতে হবে কি জানো বন্ধুরা, আর এর মান। ঠিক আছে, ধরো আমরা একটা পদ ঘনত্ব ধারা দেখব, দিয়ে আমরা ঘনত্ব ধারাটা বের করব, লিখব। লেখার পরে কি হবে, আমরা সুন্দরভাবে সেখানে প্রথম পদ এ অ্যানালাইসিস করব, একটা আসবে সাম, এখানে হোয়াট আসবে। ওকে, আবার দেখো এইখানে আর এর মানটা যখন বের করব তখন আমার নির্দিষ্ট কোনো মান অবশ্যই আসবে। এইখানে বিবেচিত বিষয়টা হচ্ছে তোমার দেখতে হবে আর এর মান 1-এর থেকে ছোট নাকি 1-এর থেকে বড়, এই বিষয়টা তোমার বিবেচনায় নিয়ে আসতে হবে। কারণ আমার 2টা সূত্র আছে এবং 2টা সূত্রের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। আর এর মান ছোট হওয়ার ক্ষেত্রে একটা সূত্র হবে, আর এর মান বড় হওয়ার ক্ষেত্রে একটা সূত্র হবে বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে দেখো, এইখানে আমি ধরে নিছি ধরো আর এর মানটা 1-এর থেকে বড়, অর্থাৎ আমি সূত্রটা কি করছি, a × r⁻n−1 r−1। তো এর জায়গায় বসিয়েছি প্রথম পদটা বন্ধুরা আমার কি 12, আর আর এর মান কত পাইছি 2, 1-এর থেকে বড়, ওই জন্য এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। আর নিচে হচ্ছে দেখো r−1, তাহলে 2-1 = 1। তো আমি সিম্পলি কি করছি, এই যে বন্ধুরা দেখো ধারাটা এটা, ঠিক আছে, এই ধারাটাতেই আমি 60টি পদের সমষ্টি বের করছি। তো প্রথমত কি আসছে, এর মান আসছে, এর মান কত আসছে, a = আসছে 12। ওকে, আবার দেখো আর এর মান কত আসছে, আর এর মান আসছে 2। তো এখানে আমি নিশ্চিত হলাম আর এর মান 1-এর থেকে বড়। তো কি করছি, সিম্পলি কি করছি, যে সেটা হচ্ছে তোমার হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করছি, যে 1-এর আগে যেটা আর, আরও সহজভাবে বলতেছি, আর এর মান 1-এর থেকে বড় হলে অবশ্যই 1 মাইনাস করা যাবে, সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে বাস্তবিক, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। ওকে, আর এই দেখো আর এর মান বড় বলে তো আর 1-এর আগে মাইনাস হয়েছে, দ্যাটস ইট। এটা তোমরা জাস্ট সিম্পলি মনে রাখবা, তাই না। এখানে দেখো 60টা পদের যে সমষ্টি, সেখানে এন এর জায়গায় জাস্ট 7 ইনক্লুড করে দেবা, দ্যাটস ইট। দেন তোমরা ক্যালকুলেশন করবা, ম্যাথ হবে, তোমরা ম্যাথটাও পারবা। আমি বলতেছি এটা তোমার বইয়ের সব থেকে সহজ অধ্যায়, যদি তোমরা এখানে খুব একটা বিভ্রান্তিতে পড়ো না, তারপরে আমি চেষ্টা করব এই অধ্যায়টা এমনভাবে পড়ো যাতে সারা জীবন, তোমার স্টুডেন্ট লাইফ না, তোমার সারা জীবন এই ম্যাথটা, মানে এই ম্যাথ সংক্রান্ত যে বিষয়গুলো বা এই অধ্যায় সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো মনে থাকুক। ঠিক আছে, আচ্ছা পরবর্তী পৃষ্ঠায় পরে অ্যানালাইসিস করি। এবার দেখো এই যে 12 আছে প্রথম পদ, দিয়ে আমরা এখানে 7 জাস্ট ইনক্লুড করে দিয়েছি, কারণ আমরা ওই ধারা 7টা পদের সমষ্টি বের করব। তো আমরা সুন্দরভাবে বের করে একটা অ্যান্সার চলে আসছে 1524। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন বন্ধুরা তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো আর এর মানটা আসছে কত জানো, 1-এর থেকে ছোট, তাহলে তুমি কি করবা, এখানে নিশ্চয়ই কোনো কিছু করার দরকার নাই, কোনোভাবে তুমি মানে বিচলিত হবা না, প্যানিক ক্রিয়েট করবা না। তুমি মনে করবা তুমি যদি প্যানিক ক্রিয়েট করো তাহলে জানা বিষয়টাও তুমি পারবা না। আর যদি তুমি সেলফ কনফিডেন্স রাখো, একদম মাথাকে ঠান্ডা রাখতে পারো, তাহলে কঠিন বিষয়বস্তু তোমার কাছে সহজ মনে হবে। তো ধরো আমরা একটা পদ নির্ণয় করছি, যে এখানে আর এর মানটা কত আসছে জানো, যে এখানে আর এর মানটা 1-এর থেকে ছোট আসছে। তো কনসিডেন্ট কি, কন্ডিশনটা কি, তোমার যে আর এর মান এটা 1-এর থেকে ছোট আসছে, লাইক 0.5, 0.7, বা যদি ভগ্নাংশ আকারেও আসে হাফ,
তারপরে তোমার আসছে 2/3। এগুলো সব কিছুর কিন্তু মান 1-এর থেকে ছোট। ওকে বন্ধুরা, তো এইটা যদি আসে তুমি কোনোভাবে বিচলিত হওয়ার দরকার নেই। আমরা আরেকটা সূত্র যেটা জানি, a ইন্টু 1 - r⁴ n 1 - r। অর্থাৎ দেখো আর এর মানটা আমার 1-এর থেকে ছোট, সেক্ষেত্রে 1 সামনে আসছে। আর এর মানটা যদি 1-এর থেকে বড় হতো তাহলে কি হতো, আর সামনে আসতো, 1 পরে যেত। খালি জাস্ট এইখানে একটা অপরটার বিপরীত, অপোজিট, এই বিষয়টা জাস্ট মাথায় রাখবা, দ্যাটস ইট। এখন এই অধ্যায়ের সামারিটা আমি তোমার সামনে আলোচনা করব। ধারা সংক্রান্ত যে সূত্রগুলো আমরা পড়েছি সেটা আমরা একদম এক নজরে তোমারে বোঝাবো। সেটা হচ্ছে কি, দেখো ধারা একটা অনুক্রমে পদগুলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে সেটা ধারা। এখন বন্ধুরা আমি শুধু যোগের বিষয়গুলো আলোচনা করেছি, হুট করে যদি বিয়োগ চলে আসে কোনোভাবে বিচলিত হবে না, বিয়োগ চলে আসছে আসুক, ওটা বিষয় না, ঠিক আছে। এখন দেখো ধারা হলো অনুক্রমে পদগুলো যোগ বা বিয়োগ অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দ্বারা যুক্ত করা, ঠিক আছে, বা যুক্ত থাকলে আমরা বলতে পারবো এটা একটা ধারা, এটা একটা ধারা। ওকে, এখন দেখো ধারা স্বাভাবিকভাবে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অসীম ধারা আর একটা হচ্ছে সসীম ধারা। ওকে, তো অসীম ধারা কি হবে? পদসংখ্যা অনির্দিষ্ট, মানে তোমার পদসংখ্যা শেষ হবে না, এখানে ডট 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 দিয়ে অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত বোঝানো থাকবে। ওকে, আর সসীম ধারা কি? সসীম ধারার ক্ষেত্রে যেটা থাকবে, পদসংখ্যা নির্দিষ্ট থাকবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক পদে যে ধারাটা থেমে যাবে, অর্থাৎ ধারাটা আর সামনের দিকে আগাবে না। তো আমরা সসীম ধারার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, অসীম ধারাও আহামরি কোনো বিষয় না, একই বিষয়। এখন বিষয় হচ্ছে ধারাটা কয় প্রকার তুমি দেখো। ধারাটা হচ্ছে দুই প্রকার। আমরা অবগত হয়েছি সমান্তর ধারা সম্পর্কে, অবগত হয়েছি গুণোত্তর ধারা সম্পর্কে। ধারা সংক্রান্ত সকল সূত্র, ধারা সংক্রান্ত যে সূত্রগুলি আছে সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, সমান্তর ধারাদের সূত্রগুলা। এনতম পদ যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার বের করতে হবে a + n - 1 * t এর মান। এখানে a হচ্ছে প্রথম পদ, ধারার যেটা ফার্স্টে থাকবে, যে পদটা থাকবে সেটা। আর d হচ্ছে পাশাপাশি যে কোনো দুইটি পদ, তুমি যে কোনো দুইটি পদ নিয়ে পরেরটা মাইনাস পূর্বেরটা করবা, দ্যাটস ইট। এটা হচ্ছে d। কিসের সাধারণ অন্তর? তুমি মনে রাখবা এটা হচ্ছে d, মানে যে কোনো দুইটা পদের বিয়োগফল। তুমি শিখতেছো তো তুমি সব থেকে সহজ হয়ে শেখার ট্রাই করবা, সহজ হইতে শিখবা, দেন তোমার মধ্যে অবশ্যই অ্যাডভান্টেজে চলে আসবে। তখন তুমি এমনিতে বলতে পারবে এটা সাধারণ অন্তর। বাট যখন শিখবা তখন সহজভাবে শিখো, আরও সহজভাবে শিখো। আর আরেকটা সূত্র যেটা আছে সেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টিটা কি? n/2 2a + n - 1 * t। তাহলে দেখো n এর জায়গায় যে কয়টা পদ বলবে, 10 বললে 10, 20 বললে 20, 500 বললে 500, ঠিক আছে। এই হচ্ছে প্রথম পদ। ধারার যে পূর্বে, সর্বপূর্বে যে পদ থাকবে, সবার প্রথমে যে পদটা থাকবে সেটা হচ্ছে এ। আর এখানে ডি সম্পর্কে আমরা আবার বলতেছি, যে কোনো দুটি পদের পাশাপাশি দুটি পদের পরের পদ মাইনাস পূর্বের পদ, পরের পর মাইনাস পূর্বের পদ। ডি মান হচ্ছে সাধারণ অন্তর, পরের পদ মাইনাস পূর্বের পদ। ওকে, আর গুণোত্তর ধারা সংক্রান্ত যেটা, গুণোত্তর ধারা বিষয়টা আমরা জানবো। গুণোত্তর ধারা এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে a * r⁴ n - 1। ওকে, এখানে a হচ্ছে সর্বপ্রথম পদ, সবার পূর্বে যেটা থাকবে সেটা। আর আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি? এটা স্বাভাবিকভাবে তুমি মনে রাখো, সেটা হচ্ছে ধারার যে কোনো দুইটা পদ, যে কোনো পাশাপাশি দুইটা পদের পরপদ ভাগ পূর্বের পদ। ওই ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে কি দেখছি আমরা? সমান্তর ধারার ক্ষেত্রে দেখছি বিয়োগ, আর এইখানে বিবেচনা হবে বা বিবেচ্য বিষয় হচ্ছে ভাগ। তো এখানে ভাগফল বিবেচ্য, ওইখানে বিয়োগফল বিবেচ্য, ঠিক আছে। এখন আর এর মানটা কি? যে কোনো দুইটি পদের, যে কোনো দুইটি পাশাপাশি পদের পরের পদ মাইনাস পূর্বের পদ, পরের পদ মাইনাস পূর্বের পদ, এটা হচ্ছে আর বন্ধুরা। তো এইটা একদম ইজি বিষয়, একদম ইজিলি নাও, এটা কিছুই না। আর এন সংখ্যক পদের সমষ্টি যখন তোমাকে বের করতে বলবে তখন তুমি কি করবা? এই যে আমাদের সূত্র আছে a * r⁴n - 1, সরি, a * r⁴n - 1 / r-1। এখানে যদি আর এর মান 1-এর থেকে বড় হয় তাহলে এই যে আর সামনে, আর 1-এর থেকে ছোট হলে আর পিছনে বা এখানে এটাতে চলে আসবে, স্বাভাবিক বিষয়। যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয় তাহলে এই সূত্রটা, আর আর এর মান যদি 1-এর থেকে সূত্র হয় তাহলে সূত্রটা আমি লিখেও দেখাই, তোমাদেরকে বুঝাই। এই যে এখানে লিখলাম, ঠিক আছে। দেখো a * 1 - r⁴n, আর এখানে হচ্ছে দেখো 1 - r। এটা হচ্ছে আর এর মান যখন ছোট হবে। বন্ধুরা আমি একটা বিষয় বারবার বলতেছি, তোমরা যারা বিরক্ত হচ্ছ তোমরা কখনো বিরক্ত হও না, কারণ আমার এই ভিডিওটা লো ক্যাটাগরি স্টুডেন্ট, হাই ক্যাটাগরি স্টুডেন্ট, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, সবার জন্য। এখন আমি তোমাদেরকে লো ক্যাটাগরি বলে অবজ্ঞা করছি না, তোমরা প্রত্যেকজন গলিত সোনার মতো। অর্থাৎ তোমারে আমি যেই শেপ দেবো তুমি সেই শেপই নেবা। তোমার যদি আমি ব্যাড শেপ দিই তুমি ব্যাড হয়ে যাবা, তোমার যদি আমি গুড শেপ দিই গুড হবা। আমি অ্যাকচুয়ালি তোমাদের কিভাবে গাইড করব
তোমরা সেই বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। তোমার মিসগাইড করলে তুমি বিচলিত হয়ে যাবে, আর তোমার যদি আমি সুষ্ঠু গাইডলাইনটা দিতে পারি তুমি অবশ্যই ভালো পারবা। তো আমি চাচ্ছি সার্বিকভাবে সকলের উন্নতি নিশ্চিত করার জন্য। আমার হয়তো এক বিষয়ে বারবার বলতেছি, তোমরা যারা হাই ক্লাস স্টুডেন্ট আছো তারা বিরক্ত হচ্ছ। তো বন্ধুরা, বিরক্ত হওয়ার কিছু নাই, তোমরা জাস্ট এই বিষয়টা পজিটিভলি দেখবা, আরও ভালোভাবে বুঝবা। আমি চাই এই অধ্যায়টা তোমাদের আজীবন মনে থাকুক। এমন হয় না তুমি অধ্যায়টা পড়ছো, পরীক্ষার আগের রাতে এসে অধ্যায়টার যে মুখ্য বিষয়গুলো বা অধ্যায়টার যে হাইলাইটেবল পয়েন্টগুলো এগুলোই তোমার মনে নাই, তখন তুমি নোট নিয়ে ধরো খোঁজাখুঁজি শুরু করছো। আমি বলবো নোট তোমার মেমোরি, অর্থাৎ তোমার ব্রেইন, তোমার ব্রেইনের মধ্যে সব কিছু নোটেড থাকবে। আমি খাতা বের করবো কেন, তারপরেও নিদর্শন হিসেবে তোমার নোট করে রাখতে হবে, কারণ এটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য। তো যাই হোক, দেখো আমরা ধারা সংক্রান্ত বিষয়টা আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে একটা লাইক করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে যাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা যে কোন বিষয়বস্তুর উপরে ক্লাস নিলে তোমরা বেশি উপকৃত হবা। আমি চেষ্টা করব যে কোনো বিষয়, তুমি বাংলা হোক, সমাজ হোক, যে কোনো বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকে, আগামী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অ্যাডভান্স ওয়েলকামিং। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।